নমস্কার বন্ধুরা, আজকের এই বিষয়ে লাইভ অনুষ্ঠান করবার ছিল, কিন্তু আমি আজ লাইভ অনুষ্ঠান করতে পারলাম না। তাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা জানবো এমনই এক বীর সন্তানের জীবন কাহিনী, যার নাম শুনলেই দেশপ্রেম এবং বুক ভরে ওঠে। যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের মহান স্বাধীনতার সংগ্রামী দেশ নায়ক বীর বিপ্লবী সুভাষচন্দ্র বোস। 1897 তার জন্ম উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জানকীনাথ বসু, মাতা ছিলেন প্রভাবতী দেবী। ছোটবেলা থেকে সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত মাধবী, শৃঙ্খলা পরায়ণ এবং দেশপ্রেমী। স্কুলে তিনি শুধু পড়াশোনাই নয়, চরিত্র গঠনও ছিলেন তার অন্যান্য। ছাত্র জীবন: প্রথমে কটকের কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন, পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে স্কটিশ চার্চ কলেজের অধ্যয়ন করেন। তার মেধা এতটাই অসাধারণ ছিল যে তিনি ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। কিন্তু তিনি বুঝতে পারেন, দেশ যখন পরাধীন, তখন ব্রিটিশ সরকারের চাকরি করে দেশের সেবা করা সম্ভব নয়। তাই তিনি সম্মানজনক চাকরি ত্যাগ করেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। স্বাধীনতা আন্দোলনে তার যোগদান: ভারতে ফিরে তিনি যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। তিনি গভীরভাবে প্রভাবিত হন চিত্তরঞ্জন দাসের আদর্শে। সুভাষচন্দ্র বসু মনে করতেন, শুধু নিবেদন করে স্বাধীনতা পাওয়া যায় না, প্রয়োজনে সাহস, ত্যাগ এবং সংগ্রাম এইসব পথেই চাই স্বাধীনতার জন্য, ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য। কংগ্রেসের উত্থান: অল্প সময়ের মধ্যে তিনি ভারতীয় রাজনীতিতে অন্যতম জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। 1938 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 সালে পুনরায় সভাপতি নির্বাচিত হলেও কিছু মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। তারপর তিনি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং ব্রিটিশদের চোখে নেতা হয়েছিলেন। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন যে এই যুবক একদিন ভারতের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠবেন। তাই তিনি বারবার গ্রেপ্তার তাকে করা হয় এবং জেলে পাঠানো হয়, কিন্তু তার মনোবল কখনো ভাঙেনি এবং ভাঙেও যায়নি। অবিশ্বাস্য পালিয়ে যাওয়া: 1941 সালে কলকাতার বাড়িতে নজরবন্দি অবস্থায় ছিলেন সুভাষচন্দ্র বসু। এক শীতের রাতে ছদ্মবেশ ধারণ করে তিনি ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। ভারত থেকে আফগানিস্তান, সেখান থেকে জার্মানি পৌঁছে যান। এই ঘটনা আজ বিশ্বের অন্যতম সাহসী এবং রাজনৈতিক পলায়নের হিসাবে বিবেচিত হয়। এবারে তিনি একটা ফৌজ তৈরি করেন, যেটার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ পরবর্তীকালে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় যান, সেখানে গড়ে তোলেন ঐতিহাসিক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যা আজাদ হিন্দ ফৌজ। তার বিখ্যাত স্লোগান জয় হিন্দ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথাটি নেতাজি সুভাষচন্দ্র বসুই বলেছিল। এই আহ্বানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে সহায়তা করেন এবং দেশ স্বাধীনের জন্য ঝুঁকি নিয়ে প্রচুর যুব নেতাজির সৈনিকে ভর্তি হন। আজাদ হিন্দ সরকার: 1943 সালে তিনি গঠন করেন প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। এই সরকার বিশ্বের বেশ কয়েকটি দেশে স্বীকৃত দেয়। স্বাধীন ভারতের স্বপ্ন তখন বাস্তব রূপ নিতে শুরু করে। দেশের জন্য আত্মত্যাগ, এটা নেতাজির অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেতাজির জীবন প্রতি মুহূর্ত ছিল দেশের জন্য উৎসর্গকৃত। তিনি কখনো নিজের আরাম এবং নিরাপত্তা, ভবিষ্যতের কথা ভাবেনি। তার একমাত্রই লক্ষ্য ছিল ভারতকে স্বাধীনতা করা। তার এবারে দেখছি শেষ পর্যায়ে তার মৃত্যু। 1945 সালে 18 আগস্ট তেহুকুটে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর প্রচারিত হয়, কিন্তু আজও তার মৃত্যু নিয়ে নানান রহস্য রয়েছে। অনেকে বিশ্বাস করেন নেতাজির জীবনের শেষ অধ্যায় আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। নেতাজির আদর্শ: নেতাজি অনেকগুলি আদর্শ ছিল। নেতাজি আমাদের শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাহস নিয়ে সত্যের পথে চলা এবং আত্মত্যাগের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা,
স্বাধীন ভারত গড়ার পেছনে অসংখ্য বীরের আত্মত্যাগ রয়েছে। তার মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজও তার কণ্ঠস্বর আমাদের কানে ভেসে যায়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আসুন আমরা সেই তার আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং দেশকে ভালোবাসি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জগন্নাথ। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ইউটিউবে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক হলেও অবশ্যই ফলো করবেন, আমি ফলো অবশ্যই দেবো। আর তখনকার জন্য জয় হিন্দ, জয় জওয়ান, জয় জগন্নাথ।